আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে। আর আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ নিয়ে। তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ আসলে কি? আমরা ছোটবেলায় যখন প্রথম স্কুলে গিয়েছিলাম, তখন স্কুলের শিক্ষকরা আমাদের একটা সিলেবাস দিয়েছিল যে আগামী 1 বছর আমরা কি পড়ব। এরপরে আমরা যখন স্কুল শেষ করে কলেজে উঠলাম, তখনও কিন্তু আমরা একটা সিলেবাস পেয়েছি যে আগামী 2 বছর আমরা কি পড়ব। এরপরে আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, তখনও কিন্তু আমরা একটা সিলেবাস পাই। প্রথম বর্ষে কি পড়বো, দ্বিতীয় বর্ষে কি পড়বো, তৃতীয় বর্ষে কি পড়বো, এরকম। ঠিক বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে যতগুলি বিষয় আলোচনা করা হয়, এই সবগুলি বিষয় কিন্তু বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে আছে। তার মানে আমরা কি বলতে পারি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কি, বাংলা ব্যাকরণ বইয়ের একটা সিলেবাস। এইটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু বাংলা ব্যাকরণটা আসলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এই বাংলা ব্যাকরণ বইটা ভালো করে পড়তে হলে বা বুঝতে হলে অবশ্যই কিন্তু এই এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়টা আমাদের লাগবে। তো আমি চেষ্টা করবো আজকে তোমাদের বাংলা ব্যাকরণ এই আলোচ্য বিষয়গুলি আমরা অনেকেই ভালো করে মনে রাখতে একটু কষ্ট হয়। তো আমি চেষ্টা করবো কিভাবে করে খুব সহজেই আমরা এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলি মনে রাখতে পারি। তো আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? 4টি। আবার এই প্রশ্নটা অন্যভাবে হয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বা মৌলিক বিষয় কয়টি? এটাও কিন্তু একই উত্তর হবে, 4টি। 4টি কি কি? একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, হ্যাঁ। এরপরে 2 নম্বর হচ্ছে শব্দতত্ত্ব, 3 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব, 4 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। এরকম করে এই 4টা এই বিষয়গুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই 4টা বিষয়ের কিন্তু আলাদা আলাদা নামও আছে, এই নামগুলি আমাদের মনে রাখতে হবে। যেমন ধ্বনিতত্ত্বের কিন্তু অন্য কোনো নাম নাই, কিন্তু শব্দতত্ত্ব যেটা, শব্দতত্ত্বের কিন্তু আর একটা নাম আছে। শব্দতত্ত্বের আরেকটা নাম কি? রূপতত্ত্ব। এরপরে বাক্যতত্ত্ব, যে বাক্যতত্ত্বেরও কিন্তু আরেকটা নাম আছে। আরেকটা নাম হচ্ছে কি? আরেকটা নাম হচ্ছে পদক্রম। এরপরে অর্থতত্ত্বেরও কিন্তু আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এই 4টা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। মৌলিক বিষয় যেহেতু ব্যাকরণের সবগুলি বিষয় এখানে আলোচনা হয়, এই জন্য অবশ্যই এই 4টা বিষয় আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যদি প্রথমে চলে যাই একবারে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব বলতে আমরা কি বুঝি? ধ্বনিতত্ত্ব বলতে আমরা বুঝি ফুসফুস থেকে আগত বাতাস যখন নাক ও মুখ দিয়ে বের হয়, তখন যে অর্থবোধক আওয়াজের সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা ধ্বনি বলি। তো এই ধ্বনিটা আমরা কিন্তু আসলে মূলত যেগুলো উচ্চারণ করি বা যেগুলো বলি, সেগুলাই কিন্তু মূলত ধ্বনি। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমি একটা একটা ধ্বনি এখানে লিখি, স্বরে অ, একটা ধ্বনি এখানে লিখলাম। এখন একটু খেয়াল করে দেখো, এই যে স্বরে অ আমি মুখে বললাম, মুখে বললে কিন্তু এটা একটা ধ্বনি থাকবে, কিন্তু যখনই আমি এরকম এই যে বোর্ডে লিখে ফেললাম, তখন কিন্তু এটার ধ্বনি থাকবে না, হ্যাঁ। তাহলে আমাদের মনে রাখতে হবে ধ্বনি, ধ্বনির এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে, ধ্বনি হচ্ছে একটা উচ্চারণের বিষয়। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এরপরে আসো এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আমরা যখন এই যে এখানে যে একটু আগে একটা ধ্বনি লিখলাম, এরকম এক বা একাধিক ধ্বনি যখন মিলিত হয়, তখনই কিন্তু একটা শব্দ তৈরি হয়। তো আমরা একটা শব্দ এখানে লিখে ফেলি। ময়কারে মা, একটা শব্দ আমরা লিখলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, ম যোগ সরেয়া। তাহলে দেখো এখানে দুইটা ধ্বনি মিলে কিন্তু একটা শব্দ তৈরি হলো। ম আর হচ্ছে কি সরেয়া, এই দুইটা ধ্বনি মিলে কি হলো? একটা শব্দ তৈরি হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক বা একাধিক ধ্বনির মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। এরপরে আসো বাক্যতত্ত্ব বা পদক্রম। তা আমরা এই মার সাথে আরো দুইটা শব্দ যোগ করে দিই। মা অনেক ভালো, হ্যাঁ। তো মা অনেক ভালো, এই শব্দটা আমরা এখানে যুক্ত করে দিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে মা অনেক ভালো, কয়টা শব্দ হলো এখানে? 3টা শব্দ, তাই না? তো এখন দেখো, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, 3টা শব্দ মিলে কি হলো? একটা বাক্য হলো, হ্যাঁ। তাহলে আমরা এটা কি, এটাই হচ্ছে কি এই বাক্যতত্ত্ব বা বাক্য। এরপরে দেখো আসবে কি অর্থতত্ত্ব বা শব্দ অর্থতত্ত্ব। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমরা আবার এই উদাহরণটা একটু ফিরে যাই, যে মা অনেক ভালো। এই যে 3টা শব্দ, এই 3টা শব্দের কিন্তু একটা অর্থ আছে, তাই না? যে মা অনেক ভালো। তো এই অর্থ যেহেতু আছে, তাহলে এই অর্থটাই হচ্ছে কি এই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পারছো সবাই? যে এই বাক্যগুলির যে একটা অর্থ থাকে, হ্যাঁ, বা শব্দগুলির যে একটা অর্থ থাকে, এটাই হচ্ছে কি মূলত এই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তা আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে বাংলা ব্যাকরণের মৌলিক বিষয় বা আলোচ্য বিষয়গুলি কি কি।
আমি আবার একটু বলে দিচ্ছি তাহলে। এক নম্বরে হচ্ছে কি হবে ধ্বনিতত্ত্ব, আরেকটা হচ্ছে শব্দতত্ত্ব, আরেকটা হচ্ছে কি বাক্যতত্ত্ব, আরেকটা হচ্ছে কি অর্থতত্ত্ব। এখন আমরা চলে যাব যে এই প্রতিটা বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি আবার রয়ে গেছে, কোন কোন বিষয়গুলি আমরা আমাদের জানতে হবে বা পড়তে হবে। হ্যাঁ, তাই আমি একটু এখানে একটু লিখে ফেলি। প্রথমেই আমরা এই ধ্বনিতত্ত্বে চলে যাচ্ছি। হ্যাঁ, ধ্বনিতত্ত্বের মধ্যে প্রথমে থাকবে ধ্বনি পরিবর্তন, এরপরে থাকবে সন্ধি, এরপরে থাকবে নত্ব সত্য বিধান। এই 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 তিনটা হচ্ছে, এই তিনটা না সরি এখানে চারটা, এই একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা। এটা ছাড়াও কিন্তু আরো কয়েকটা আছে, যেমন এইগুলা কিন্তু প্রত্যেকটা থাকবে হচ্ছে কি ধ্বনি দিয়ে। হ্যাঁ, যে শব্দগুলি থাকবে এগুলা কিন্তু ধ্বনি দিয়ে থাকবে, এই জন্য আমি আর বাকিগুলি লিখলাম না। মূলত আমাদের এই চারটাই যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বাকিগুলি যেগুলো থাকবে সেগুলো কিন্তু প্রথমে ধ্বনি শব্দটা উল্লেখ থাকবে। আর ধ্বনি শব্দটা যেমন দেখো এই প্রথমে ধ্বনির পরিবর্তন যে আমরা লিখে ফেলছি, এটা তো আমরা এই এই শব্দটা যখনই আমরা পড়লাম তখনই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কি ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হবে। তার মানে যে ধ্বনি কথাটা যেসব জায়গায় আমরা পাবো তাহলে সবগুলি কিন্তু কি থাকবে, আলোচনা কোথায় থাকবে, ধ্বনিতত্ত্বের মধ্যে থাকবে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে সন্ধি বা নত্যবিধান সত্যবিধান এইগুলা কেন আসলো? এইগুলাও কিন্তু আসলে কি উচ্চারণ করার বিষয়, এই জন্য এগুলাও কিন্তু ধ্বনিতত্ত্বের মধ্যে এসেছে। যেমন সন্ধি, সন্ধিটা কিন্তু পুরোপুরি কি একটা উচ্চারণ করার বিষয়, এই জন্য কিন্তু এগুলা এই কি বলে যে ধ্বনিতত্ত্বের মধ্যে আসছে। আবার দেখো ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তনটাও কিন্তু কি হবে এই উচ্চারণের মধ্যে রয়ে গেছে, এই জন্য কিন্তু এগুলা ধ্বনিতত্ত্বের বিষয়। তাহলে আমাদের একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে ধ্বনিতত্ত্বটা মূলত হচ্ছে কি উচ্চারণ নির্ভর, উচ্চারণ করে যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি মূলত কি এই ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা হবে। এরপরে আসো আমরা শব্দতত্ত্বটা, এই শব্দতত্ত্বটা একটু পরে আলোচনা করবো বা রূপতত্ত্বটা একটু পরে আলোচনা করবো। এর পরে যেটা আছে বাক্য বা বাক্যের পদক্রম, এটা এটা আমরা এখানে আলোচনা করে নিব। যেমন এখানে বাক্যতত্ত্বের মধ্যে থাকবে কি এক কথায়, এক কথায় প্রকাশ। হ্যাঁ, এক কথায় প্রকাশ থাকবে। তারপরে তারপরে থাকবে কি বাগধারা, বাগধারা, এক কথায় প্রকাশ বাগধারা। এরপরে আসবে কি, এরপরে আসবে হচ্ছে বাচ্য উক্তি। আমি এখানেও এই কয়েকটা বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করছি, আরগুলি কিন্তু লিখি নেই। কেন লিখি নেই দেখো, এগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবা। আমি খুব সহজভাবে বলে দিব যে কিভাবে করে তোমরা এগুলা মনে রাখবা। যেমন এখানে দেখো এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ এটা একটা বাক্য হয়। আচ্ছা, এরপরে দেখো বাগধারা, বাগধারার মধ্যেও কিন্তু একটা বাক্য থাকে। এরপরে এই বাচ্য উক্তি সবগুলির মধ্যে কিন্তু এগুলা কি বাক্যের অন্তর্ভুক্ত। কিন্তু আরো কিছু বিষয় কিন্তু আমি লিখি নেই। যেমন দেখো আমি যদি বলি এখন বাক্যের পরিবর্তন, হ্যাঁ বাক্যের পরিবর্তন, তারপরে আরো বিভিন্ন রকম যে বাক্যের সংকোচন, হ্যাঁ সম্প্রসারণ, এই যে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমি লিখি নেই, কারণ এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে দেখবা তোমরা সামনে কি আছে, সামনে এই বাক্য শব্দটা বলা আছে। তার মানে বাক্য শব্দটা যেসব বিষয়ের মধ্যে বলা থাকবে সেটা কিন্তু আমরা এমনিতেই বুঝে ফেলবো যে আসলে কি এগুলা বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। তাহলে আমরা নিশ্চয়ই এটা পারবো। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি অর্থতত্ত্বে। অর্থতত্ত্বে, অর্থতত্ত্বের আরেকটা নাম কি, অর্থতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দার্থ তত্ত্ব। হ্যাঁ, এখানে এটা মনে রাখা খুবই সোজা। প্রথমে থাকবে বিপরীতার্থক শব্দ, হ্যাঁ সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ। এরপরে থাকবে গৌণার্থ, মুখ্যার্থ। এখানেও এই চারটা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলেও কিন্তু হবে। তাহলে এটাও কিন্তু মনে রাখা খুবই সোজা। একটা ছোট্ট একটা কৌশল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা তোমরা মনে রাখতে পারো। এই শব্দগুলি মনে না রাখলেও হবে। কিভাবে করে, যেমন দেখো এই যে অর্থতত্ত্ব, অর্থতত্ত্বের মধ্যে অর্থ বানানটা কি সরেয় থয় রেফ। এই যে রেফ যেটা দেওয়া আছে দেখো, এখানে যে আমি চারটা শব্দ লিখছি সবগুলির মধ্যেই কিন্তু কি আছে, সবগুলির মধ্যেই কিন্তু রেফ দেওয়া আছে, তাই না? তো এই যে যে দেখো এই যে দেখো বিপরীতার্থক শব্দ রেফ, সমার্থক শব্দ এই জায়গায় দেখো রেফ, গৌণার্থ রেফ, মুখ্যার্থ রেফ। তাহলে দেখো প্রত্যেকটা যে চারটা শব্দ লিখছি চারটা শব্দ কিন্তু এখানে কি আছে, রেফ আছে। তাহলে কিন্তু আমরা এটা খুব সহজে বুঝতে পারছি যে এই রেফ দিয়ে যে শব্দগুলি থাকবে সেগুলো হচ্ছে কিসের মধ্যে আলোচনা হবে, অর্থতত্ত্বের মধ্যে বা শব্দার্থ তত্ত্বের মধ্যে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো আমি এই
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বর কিন্তু একটা বিষয় আমরা এখানে লিখে লিখে দিয়ে দিই। এবং তোমরা সবাই জানো যে এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি বেশি যে কি বলে যে বেশি বিষয়গুলি রয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে এই এই বিষয়টা মনে রাখার আমার একটা সহজ কৌশল থাকবে যে এই যে যে তিনটা আছে এখানে, যে তিনটা আমরা এই ধ্বনিতত্ত্ব লিখছি, বাক্যতত্ত্ব লিখলাম আর অর্থতত্ত্ব, এই তিনটা বিষয় যদি তোমরা খুব ভালো করে মনে রাখতে পারো, বাকি যতগুলি থাকবে, যতগুলি বিষয় আছে, সবগুলি বিষয় কিন্তু আমরা বুঝে ফেলতেছি যে এটা হচ্ছে কি এই শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের অংশ। যেমন দেখো, আমি একটা শব্দ এখন তোমাদের লিখতেছি, এটা আসলে কোন জায়গায় তোমরা নিজেরা এটা বলবা। এই যে আমি উপরে এখানে লিখি, হ্যাঁ, এখানে লিখলাম সমাস। হ্যাঁ, সমাস। এই সমাসটা এটা আসলে কোন জায়গায় আলোচনা হয় এখন দেখি, তোমরা বলো তো সমাসটা কোথায় আলোচনা হয়। সমাসটা দেখো ধ্বনিতত্ত্বে হয় না, বাক্যতত্ত্বে হয় না, অর্থতত্ত্বের মধ্যেও কিন্তু হয় না। তাহলে কোথায় আলোচনা হয়? তাহলে কিন্তু এই রূপতত্ত্বে বা শব্দতত্ত্বের মধ্যে আলোচনা হয়। তাহলে সমাস কোথায় আলোচিত হয় বাংলা ব্যাকরণের? এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এরপরে দেখো আরেকটা আমি লিখি, আমি যদি এখন বলি যে উপসর্গ, হ্যাঁ, বাংলা ব্যাকরণে কোথায় আলোচিত হয়? তাহলে দেখো এই তিনটার মধ্যে কিন্তু কোথাও নাই, ধ্বনিতত্ত্বেও নাই, বাক্যতত্ত্বের মধ্যেও নাই, অর্থতত্ত্বের মধ্যেও নাই। তাহলে কোথায়? তাহলে এটাও কিন্তু কোথায় যাবে? উপসর্গটা এই যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে যাবে। এখন যদি বলি আমি অনুসর্গ, আমি যদি বলি প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ, আমি যদি বলি ধাতু, হ্যাঁ, আমি যদি বলি কারক বিভক্তি, আসলে কোথায় আলোচিত হবে এগুলা? তাহলে এগুলা সবগুলি বিষয় কিন্তু সবগুলি বিষয় কোথায় আলোচিত হবে? এই এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। আশা করি তাহলে তোমরা এই সহজ বিষয়টা বুঝে ফেলছো। আমরা কিভাবে করে আমরা আবার একটু এটাকে বলে দিচ্ছি যে কিভাবে করে এটা মনে রাখবো। এই যে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হয় কোনটা কোনটা? ধ্বনির পরিবর্তন, সন্ধি, নত্ব, সত্যবিধান, এগুলা। হ্যাঁ, এরপরে দেখো বাক্যতত্ত্বের মধ্যে কোনগুলি আলোচনা হবে? এক কথায় প্রকাশ, বাগধারা, বাচ্য উক্তি। এটা ছাড়াও আরো কিছু 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 যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি যে বাক্য দিয়ে থাকবে প্রথমে। এরপরে দেখো শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্বটা আমি বলে দিচ্ছিলাম যে রেফ থাকবে। দেখো যে শব্দগুলো আছে এগুলো কিন্তু রেফ থাকবে। তাহলে এগুলো কি আছে দেখো? বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, গৌণার্থ, মুখ্যার্থ। এইগুলা ছাড়া বাকি যা কিছু আছে সবগুলি কিন্তু এই রূপতত্ত্ব বা শব্দার্থ তত্ত্বের মধ্যে আলোচনার মধ্যে আসবে। তাহলে আশা করি আমরা এটা এই এই পুরো বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়টা আছে এটা আসলে আমরা বুঝে ফেলছি, এবং এখান থেকে এই ছোট ছোট প্রশ্নগুলি আমরা কিভাবে করে অ্যান্সার দিতে পারি সেটাও কিন্তু আজকে আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের আমার এই আলোচনাটা কাজে আসবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার কি বলে এই ভিডিওটা শেয়ার করবে। তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন বিষয়গুলি তোমাদের সামনে নিয়ে আসতে আরো আগ্রহ পাবো, আরো অনুপ্রেরণা পাবো। তাহলে আজকের মতো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। আসসালামু আলাইকুম।